প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমাদের আজকের পর্বটি একটি সচেতনতামূলক ভিডিও। এর বিষয় থাকছে যে কৃমির চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কিছু সচেতনতা। যে কোনো ওষুধের মতোই কৃমির ওষুধেরও কিন্তু সাইড ইফেক্ট থাকে, শরীরের উপর ক্ষতিকর প্রভাব থাকে। তো অনেক রকম সাইড ইফেক্ট থাকে। সাধারণত ওষুধগুলো ফার্স্ট পাস মেটাবলিজমের মধ্যে দিয়ে যায়। সহজ কথায় বলতে গেলে ওষুধগুলো পাস করে লিভারের মধ্য দিয়ে। আপনি যখন ওষুধটা খাচ্ছেন, পেটে যাচ্ছে, সেখান থেকে লিভার হয়ে শরীরে ছড়িয়ে পড়ে। এই সময় যেটা করে, লিভারের এনজাইমগুলো কিন্তু বেড়ে যায়। তো ক্রমাগত যখন কৃমির ওষুধ কেউ খায়, যে নিশ্চিত না হয়ে যে তার কৃমি আছে, এটা রুটিন অনুযায়ী সে সবসময় খাচ্ছে, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং দেখা যায় অনেক সময় কৃমি না থাকা সত্ত্বেও কৃমির ওষুধ খেয়ে ফেলি আমরা। এই ব্যাপারেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন ধরুন, আপনি একজন পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক একজন মানুষ। তো অনেকেই আমাদের কাছে এরকম আসেন কমপ্লেন নিয়ে যে মলদার চুলকোচ্ছে, আমার কৃমি আছে, ডাক্তার সাহেব আমাকে কৃমির ওষুধ দিন। আসলে প্রথমে যেটা এনশিওর হওয়া প্রয়োজন যে কৃমি আসলেই আছে কি না। তো দেখা যায় সাধারণত গুঁড়া কৃমি যেটাকে আমরা বলি, এটা কিন্তু যদি বেশি পরিমাণে হয়, সাধারণত যেটা হয় যে এটা মলদার দিয়ে বের হয়ে আসে। এবার ডিম পাড়ার জন্য সাধারণত ওকে বের হয়ে আসতে হয় এবং ওই সময়টাই সবচেয়ে বেশি চুলকায়। কিন্তু যখন আমি জিজ্ঞেস করি যে আপনি কি কৃমি দেখেছেন, অধিকাংশ সময় উত্তর আসে যে না, দেখিনি। মানে মল ত্যাগ করার সময় মলের মধ্যে কি কৃমি দেখেছেন? না, দেখিনি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি কিন্তু নিশ্চিত না যে আপনার কৃমি আছেই। তো যে বিষয়টি হয়, এবং এটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই যে আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে, যে সবসময় শক্ত, আপনি খুব হার্ড স্টুল পাস করেন, কোষ্ঠকাঠিন্য, তো স্টুল যখন পাস করেন তখন মলদ্বারের মুখের অংশটা কিন্তু খুব নরম থাকে, যেই কারণে দেখা যায় যে ওই জায়গাটা ছিলে যায়। তো ছিলে গেলে, আমাদের হাতের উপর যদি ছিলে যায় তখন কি হয়, এই হাতটা যখন শুকোনো শুরু করে, ছেলা জায়গাটা যখন শুকোনো শুরু করে তখন কি হয়, একটু চুলকয়। তো ওইটাও কিন্তু এই কারণে হতে পারে, যেটাকে আমরা বলি বাংলা ভাষায় গ্যাজ বলি, যেটাকে আমরা বলি অ্যানাল ফিশার। তখনও কিন্তু পুরোপুরি ফিশার ডেভেলপ করেনি, কিন্তু জায়গাটা ছিলে যাচ্ছে, বারবার শক্ত পায়খানা হচ্ছে, আপনার জায়গাটা ছিলে যাচ্ছে এবং শুকোচ্ছে। এই যে ছিলে যাচ্ছে এবং শুকোচ্ছে, এই জন্য কিন্তু আপনার মলদা চুলকোতে পারে। এবং দেখা যায় যে এই ক্ষেত্রে ওষুধ দিলেও কিন্তু কি হয়, চুলকুনি থেকেই যায় এবং দেখা যায় আবার এসে বলে যে আমার তো চুলকুনি বন্ধ হয়নি। তো ওই সময় আমাদের সচেতন থাকাটা খুব জরুরি যে আমার এই ফিশারের দিকে যাচ্ছে কিনা, মানে কোষ্ঠকাঠিন্য আছে কিনা। কারণ এটার যদি তাৎক্ষণিক বা ওই সময়ে যদি আপনি যত্ন না নেন, আপনার চিকিৎসা যদি ঠিকভাবে না হয়, বা আপনি যদি আসলে মূল ট্রিটমেন্টটাই কিন্তু মানে আপনার মলটাকে নরম রাখা, যদি সেটা না করেন তাহলে কি হবে, পরবর্তীতে অ্যানাল ফিশার হয়ে যেতে পারে। অর্থাৎ এক সময় এরকম হতে হতে ওই মলদ্বারের জায়গাটা চিরে যেতে পারে এবং এটা কিন্তু পরবর্তীতে অনেক বড় সাফারিং হয়। তাহলে মূল বিষয়টা কি, যে যদি আপনার এরকম চুলকয়, আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে আপনার কি কোষ্ঠকাঠিন্য হচ্ছে কিনা এবং ও কারণে জায়গাটা ছিলে যাচ্ছে কিনা। তো সেই সময় কিন্তু আসলে কৃমির ওষুধ খাবার প্রয়োজন নেই। এটা গেল এক। বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় এসে আমাদেরকে বলে যে বাচ্চার কৃমি হয়েছে, ওষুধ দেন। তো প্রথম প্রশ্নই হচ্ছে যে কতদিন আগে কৃমির ওষুধ খাইয়েছেন, আপনি আগে খাইয়েছেন কিনা। অনেকেই বলেন যে 2 মাস আগে খাইয়েছি। আসলে কৃমির ওষুধ দেওয়ার কিন্তু একটা ইন্টারভেল থাকাটা স্বাস্থ্যকর। মূলত চেষ্টা করা উচিত বছরে 2 বার, এর বেশি কৃমির ওষুধ না দেওয়াই ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে এটার ব্যতিক্রম হতে পারে, যে কৃমি খুব বেশি, সেই ক্ষেত্রে যদি নিশ্চিত হন তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি কৃমির ওষুধ খেতে পারেন। দ্বিতীয় হচ্ছে, চেষ্টা করবেন যে হাইজিনটা মেনটেন করার, যেন একজন শিশুর মানে 2 বছরের আগে কৃমির ওষুধ, মানে আমরা চাই যে 2 বছরের পরে গিয়ে যদি লাগে তাদেরকে যেন কৃমির ওষুধ দিতে হয়। মূল কথা হচ্ছে যে অযথা কৃমির ওষুধ খাওয়াবেন না। কিছু কিছু মানে এস্টাবলিশমেন্ট আছে, যেমন একটি আবাসিক স্কুল বা কলেজ বা মাদ্রাসা, সেখানে হয় কি, সেখানে আমাদেরকে একটা রুটিন ওয়াইজ আমাদেরকে 3 মাস পর পর বা 6 মাসে একবার এরকম কৃমির ওষুধ দিতে হয়, কারণ ওই এনভায়রনমেন্টটা আমরা কন্ট্রোল করতে পারি না। এটা গেল বাচ্চাদের ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে গর্ভবতী মাদের ক্ষেত্রে WHO রেকমেন্ড করে আমরা কৃমির ওষুধ দিতে পারি। এখন কৃমির ওষুধ দেওয়ার ক্ষেত্রে এখানে একটু খেয়াল রাখতে হবে যে রক্ত স্বল্পতা, মার রক্ত স্বল্পতার একটা কারণ হতে পারে কৃমি, হতে পারে।
সেই ক্ষেত্রে আমরা নিরাপত্তার কারণে আমরা কৃমির ওষুধ দিয়ে দিই, ঠিক আছে, এটা WHO দ্বারা রিকমেন্ডেড। কিন্তু WHO স্পেসিফিক্যালি রিকমেন্ড করেছে যে কোনো এনভায়রনমেন্ট যদি এরকম হয়, যেমন বস্তিতে আছেন অনেকেই, তো তাদের ক্ষেত্রে আসলে আমরা কৃমির ওষুধ দিয়ে দিব, কারণ ওই এনভায়রনমেন্টটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, কৃমি ছড়িয়ে যাচ্ছে, এটাই আমরা ধরে নিব আর কি। সেই ক্ষেত্রে আমরা কী করি, আমরা কৃমির ওষুধ দিয়ে দিই। কিন্তু এরকম যদি না হয় এবং আপনি যদি নিশ্চিত না হন যে আপনার কৃমি আছে, তাহলে আসলে কৃমির ওষুধ খাওয়াটা কিন্তু ম্যান্ডেটরি না, খেতেই হবে এমন কোনো বিষয় নেই। তো ফাইনাল কথা হচ্ছে এটা, যে কোনো ওষুধের মতো কৃমির ওষুধ গ্রহণের ক্ষেত্রেও সবাই একটু কেয়ারফুল থাকবেন। তবে বছরে একবার খেলে ইটস ওকে, খেতে পারেন আপনি, তবে অপ্রয়োজনীয় আমরা সবসময় চেষ্টা করব ওষুধ না গ্রহণ করা। তো আজ এই পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, টোটালি ফিট থাকুন। আল্লাহ হাফেজ।